মেজ দিদির কিতা আছে মুকুট, মুকুটের আমরা কিতা আছে মুকুট নাটকের, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকের আগে আমরা কিতা পড়ছি, মুকুট নাটকের আগে পড়ছি যে আমরা প্রথম দৃশ্য, আমরা প্রথম অঙ্ক পড়ছি তো। আজকে আমরা চেষ্টা করবো যে দ্বিতীয় অঙ্কের মধ্যে কয়টা দৃশ্য আছে, দ্বিতীয় অঙ্কের মধ্যে 6টা দৃশ্য আছে। সম্ভবত আমরা কয়টা দৃশ্য পড়ছি, 3টা পড়ছি। আজকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে আজকে আমরা প্রথম স্টার্ট করলাম কোনটা, চতুর্থ দৃশ্যটা। চতুর্থ দৃশ্যের মধ্যে স্টার্ট হয় লাস্টে আমরা কিতা পড়ছিলাম মনে আছে তোমরা, সন্ধিপত্র লেখার ব্যবস্থা। আমরা জানতে পারছি যে ইয়রে কিতা হয় আরাকান রাজারে বন্দি করলিছে কে, তখন শুনিও চতুর্থ দৃশ্যের মধ্যে স্টার্ট হইছে রণক্ষেত্র। রণক্ষেত্র যুবরাজ আর চন্দ্রমাণিক্য, সরি ইন্দ্রকুমার, রণক্ষেত্রের মধ্যে মনে রাখবে কে কে আছে, যুবরাজ ইন্দ্রকুমার। এটা হইলো আমরা 4 নম্বর যে সময় দৃশ্য, চতুর্থ যে সময় দৃশ্য স্টার্ট হয়েছে। এটা কর কিটা যুবরাজে আজকের যুদ্ধের গতিটা ভালো বোঝা যাচ্ছে না, আজকের যে যুদ্ধের যে গতিটা আছে এটা ভালো বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের সৈন্যরা কালকের ব্যাপারে আজও নিরুৎসাহ হয়ে রয়েছে। কালকের যে ব্যাপারগুলা ঘটছে, কিটা ঘটছে ব্যাপারটা, যে যুবরাজের তারা বন্দী করে লিখলো, মানে আটক করে লিখলো, এরকমই ব্যাপার হয়েছিল, ঝামেলাত পড়ে গেছিল যুবরাজ, এটার লাগি তারা নিরুৎসাহ হয়ে আছে। ওরা যেন ভালো করে লড়ছে না। ইশাখা কোন দিকে, ইন্দ্রকুমার ওই যে পূর্ব কোণে তার নিশানা দেখা যাচ্ছে, এটা পূর্ব কোণের নিশানা বোঝা যায়। যুবরাজ ভাই তুমি কেন আজ আমাদের সঙ্গে সঙ্গে রয়েছ, তোমার বোধ হয় ওই উত্তরের দিকে যাওয়া কর্তব্য। যুবরাজা কইরা ভাই আজকে তুমি আমরা সঙ্গে সঙ্গে কেন রইছ, বোধ হয় তোমার কোন দিকে যাওয়াটা দরকার আছে, উত্তর দিকে যাওয়াটা দরকার আছে। দরজাটা বন্ধ কইলা, সিটকারিটা লাগাইলা না। তো দেখো ভাই তুমি কেন আজ আমাদের সঙ্গে রয়েছ, তোমার বোধ হয় ওই উত্তরের দিকে যাওয়া কর্তব্য। ইন্দ্রকুমার না, আমার এই জায়গায় ভালো না, এটা আমার এই জায়গাটাই ভালো। যুবরাজ ইন্দ্রকুমার তুমি আমাকে তোমার যুবরাজা কইরা ইন্দ্রকুমার তুমি তোমার দাদাকে আজ নির্বুদ্ধিতা থেকে বাঁচাবার জন্য সতর্ক হয়ে হয়ে কাছে কাছে ফিরছো, মানে তোমার ভাইয়ের যে বুড়োগামী বা প্রাণ হানিতনে তুমি বাঁচাইয়া বাঁচিয়ে রাখরায়, খাঁ সাহেব যে আবার কোনো সুযোগে আমার বুদ্ধির দোষ ধরবে, এটা তোমার ভালো লাগছে না। মানে খাঁ সাহেব তো ধরলে তো আমরা তো কোনো বুদ্ধির দোষ ধরবা, এটা ভালো লাগছে না। কিন্তু ভাই আমারও নির্বুদ্ধিতার সীমা আছে, আমারও বুড়বোকামের সীমা আছে। আমি আজ বোধ হয় সাবধানে কাজ করতে পারবো, আজকে আমি সাবধানে কাজ করতে পারবো। ওই দেখো আমার কিন্তু ভালো বোধ হচ্ছে না। ওই দেখো ওই পাশে আমাদের সৈন্যরা যেন টলছে, ওই দেখো আমরা সৈন্যরা দেখো টলছে, এখনই পালাতে আরম্ভ করবে এমন ভাবে লাগে তারা হয়তো টলের মানে বাউন্ডারি সাইডে সাইডে ঘুরে হয়তো ভাগিয়ে দিতে পারেনি, সৈনিকরা না লড়িয়াও। তুমি
অহন করছে ওখান দেখ করছে ইন্দ্র কুমার, তাই তো একটা সে দেখ পালাতে আরম্ভ করবে। তুমি না হলে কেউ ওদের, তুমি যদি না থাকো তাহলে মনে রাখিও আহ, তুমি যদি তুমি যদি না হলে কেউ ওদের ঠকাতে পারবে না। ইন্দ্র কুমার, দেরি করো না, আমার জন্য তোমার কোনো ভয় নেই। একই 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 ইন্দ্র কুমার, তা দেখ ইন্দ্র কুমার, তাই তো একই শত্রু সৈন্যরা হঠাৎ যুদ্ধ বন্ধ করলো যে যুবরাজ। ওই যে সন্ধির নিশানা উড়িতেছে, ওদের তো পরাজয়ের কোনো লক্ষণ ছিল না, তারার তো পরাজয়ের কোনো লক্ষণ ছিল না। তবে কেন এমন ঘটলো? তারার তো পরাজয়ের তো কোনো কথা আসলো না, তারা মোটামুটি একটা ব্যালেন্সে আসলো। তাহলে তারার এই অবস্থাটা কেমনে ঘটলো? আমার তো মনে হচ্ছিল আজকের যুদ্ধে আমাদের সৈন্যরাই টলমল করছে। আজকে আমার যুদ্ধের মধ্যে মনে হইতেছিল যে আমরা সৈন্যরাই কিতা করে টলমল করে, কোন সময় কিতা হইব কোয়া যায় না, যে কোনো সময় ঝামেলাত আমরাই পড়ে যেতে পারি। তখন আমরাই কিতা করতে পারি, যে কোনো সময় আমরাই ঝামেলাত পড়ে যেতে পারি। দূতের প্রবেশ, ওখান দেখ এই জায়গাতে তারা রণক্ষেত্রের মধ্যে দুজনে কথা কইতে আসলো। কারা কথা কইতে আসলো? দুজনে। হ্যাঁ, রণক্ষেত্রের মধ্যে রণক্ষেত্রের মধ্যে দুজনে কথা কইতে আসলো। একজন হইলো যুবরাজ ইন্দ্র কুমার, এর মিডিলে এখন কে আইলো? দূত। দূতের প্রবেশ, এখন হইলো দূতের প্রবেশ, হঠাৎ হইল দূত। যুবরাজ, শত্রুপক্ষ যুদ্ধে ক্ষান্ত হয়েছে। শত্রুপক্ষ কি হয়েছে? যুদ্ধের মধ্যে কি হয়েছে? ক্ষান্ত হয়েছে। যুবরাজ, সে তো দেখতেই পাচ্ছি, এর কারণ কি? এটার কারণটা কি? তা দূত, কারণ এখনো জানতে পারি না, কিন্তু শুনতে পেরেছি আরকান রাজ আর আমাদের সঙ্গে যুদ্ধ করবেন না বলে সংবাদ পাঠিয়েছেন। আর যুদ্ধ করবা না তাই সংবাদ পাঠিয়েছেন যে আমরা সঙ্গে আর যুদ্ধ হইতো না। যুবরাজ, সুসংবাদ। আমার কেবল মনে একটাই বেদনা, মানে আমার মনের মধ্যে খালি একটাই বেদনা বাজছে। ইন্দ্র কুমার, কিসের বেদনা দাদা? যুবরাজ, রাজদর কেন সৈন্য নিয়ে চলে গেল? রাজদর কেন সৈন্য নিয়ে চলে গেল? সে যদি থাকতো তাহলে কি আনন্দের সঙ্গে আমরা তিন ভাই জয় উৎসব করতে পারতুম। যদি রাজদর থাকতো তাহলে আমরা আরামসে একটা জয় উৎসব পালন করলাম না। আজকে আমাদের জয় গৌরবের মধ্যে এই একটি মস্ত অভাব রয়ে গেল। আজকে আমরা এই খুশির মধ্যে একটাই অভাব রয়ে গেল। রাজদর যুদ্ধে যুগ না দিয়ে আমাদেরকে বড় দুঃখ দিয়েছে। রাজদরের যুদ্ধের মধ্যে আমরা সঙ্গে না দিয়ে মানে বড় দুঃখ দিছে। ইন্দ্র কুমার, জয়ের ভাগ না নিয়েই সে যদি পালিয়ে থাকতো তাহলে কি ক্ষতি হয়েছে দাদা? যদি জয়ের ভাগ না নিয়েই যদি পালাইয়া থাকে তাহলে এটার মধ্যে ক্ষতি কি দাদা? তখন দেখো নহর যুবরাজ, না ভাই, আমরা তিন ভাই একত্রে বেরিয়েছি, আমরা তিন ভাই একত্রে বেরিয়েছি। বিজয়লক্ষ্মীর প্রসাদ আমরা ভাগ করে ভোগ না করতে পারলে আমার তো মনে দুঃখ থেকে যাবে। যদি আমরা যুদ্ধের মধ্যে যদি আমরা ইয়ে না করতে পারি তাহলে একসঙ্গে ভাগ করিয়া না খাইতে পারি তো দুঃখ থাকবো না? তিন ভাই এক রোগে বাইরে ইসলাম। রাজদর যদি মাথা হেট করে বাড়িত ফেরে, আমাদের গৌরব যদি তার মুখে বিমর্ষ হয়, তা হলে এই কীর্তি আমাদের কিছু মাত্র সুখ দেবে না। এই কিছু সুখ দিত না। ওই যে ঘোড়া ছুটিয়ে সেনাপতি সাহেব আসছেন, এই যে ঘোড়া ছুটে কে আইরা? সেনাপতি সাহেব আইরা।
ঘোড়াছুটে কি আর সেনাপতি সাহেবার। তখন দেখ ইশাখার প্রবেশ, এখানে ইশাখার প্রবেশ হইল, ইশাখা প্রবেশ হইল। এখন আমরা দূতের পরে কে আইছে, কে আইলো, ইশাখা কি আছে, ইশাখার প্রবেশ এখন, ঠিক আছে, ইশাখার প্রবেশ হইল। তখন দেখ ইন্দ্রকুমার খাঁ সাহেব শত্রু সৈন্যের হঠাৎ যুদ্ধ থামিয়ে দিলে কেন তার কোনো খবর পেয়েছো? শত্রু সৈন্য হঠাৎ যুদ্ধ বন্ধ করে দিছে, তার কোনো কারণ পাইছো? খাঁ সাহেব পেয়েছি বই কি, রাজধর আরকান রাজকে বন্দি করেছে। রাজধরে কি করছে, আরকান রাজারে বন্দি করে লিছে ইন্দ্রকুমার। রাজধর মিথ্যা কথা, কারণ হের মতো মানুষে যে এরকম ঘটনা ঘটাই দিছে মানে একটা বিশ্বাসের ব্যাপার হল না। ইশাকা যা মিথ্যে হওয়ার উচিত ছিল এক এক সময় তাও সত্যি হয়ে ওঠে, যা মিথ্যা হওয়ার কথা আছে এক এক সময় তাও কিতা হয়ে যায়, সত্যি হয়ে যায়। কারণ কোনো কোনো সময় এগুলা কথাও কিতা হয়ে যায়, মানে সত্যি হয়ে দাঁড়ায়, ঠিক আছে। যেমন দেখো আমি দেখতে পাচ্ছি আল্লাহর দূতেরা এক এক সময় ঘুমিয়ে পড়ে। যে সময় আল্লাহর দূতেরা যে সময় এক এক সময় কিতা করে, ঘুমিয়ে পড়ে, শয়তান তখন সমস্ত হিসাব উল্টা করে দিয়ে যায়। এই কথাটা অনেকবার কোয়েশ্চেন করে। আল্লাহর দূতেরা যে সময় এক এক সময় কিতা ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহর দূতেরা কিতা করে না শয়তানরা, কইছে যে যে সময় আল্লাহর দূতেরা এক এক সময় যে সময় ঘুমিয়ে পড়ে, শয়তান তখন সমস্ত সমস্ত উল্টা করে দিয়ে যায়, মানে সমস্ত কিতা করিয়া দিয়া যায়, উল্টা করিয়া দিয়ে যায়। তখন দেখ ইন্দ্রকুমার শয়তান কি রাজধরকে জিতিয়ে দিতে পারে, শয়তানে কি রাজধরে কিতা জিতিয়ে দিতে পারে? ইশাখা একবার তো জিতিয়েছিল সে অস্ত্র পরীক্ষার সময়, এবারও সেই শয়তান জিতিয়েছে। একবার তো জিতাই দিছিল, কোন সময়, তখনও জিতেই দিছে। যুবরাজ সেনাপতি সাহেব তুমি রাজধরের উপর রাগ করো না, মানে এইখানে যুবরাজ মানে বড় ভাইয়া তার কথা হর যে তার উপরে রাগ করিও না, সে যদি জিতে থাকে তাতে তো আমাদেরই জিত, সে যদি জিতে থাকে তাহলে আমরারই জিত আছে। কখন যে যুদ্ধ করলো, কখন বা বন্দি করলো, আমরা তো কিছুই জানতে পারিনি, মানে কোন সময় এইগুলা ঘটনা ঘটাইলো, কোন সময় যুদ্ধ করলো, কারণ কোন সময় করছে এগুলা কাজ, রাত্রের অন্ধকারে। ইশাকা কাল সন্ধ্যার পরে আমরা যখন যুদ্ধে ক্ষান্ত হয়ে শিবিরে ফিরে এলাম, তখন সে অন্ধকারে গোপনে নদীর পার হয়ে হঠাৎ আরকান রাজের শিবিরে আক্রমণ করে তাকে বন্দি করেছে। মানে বুঝছো তো, কালকে সন্ধ্যার পরে আমরা যখন যুদ্ধে ক্ষান্ত হয়ে শিবিরে ফিরে এলাম, তখন সে অন্ধকারে গোপন নদী পার হয়ে হঠাৎ আরকান রাজার শিবিরে আক্রমণ করে তাকে বন্দি করছে। আমাদের সাহায্য করবার জন্য আমি তাকে যেখানে প্রস্তুত থাকতে বলেছিলাম সেখানে সে ছিল না। আমি সেনাপতি, আমার আদেশ সে মান্য করেনি। আমি সেনাপতি আছি, হে আমার কিটা করছে না, আদেশও কি করছে না, মান্য করছে না, মান্য করেনি। ইন্দ্রকুমার অসহ্য, এর জন্য তার শাস্তি হওয়া উচিত। ইন্দ্রকুমার বা তার এটার লাগি কিতা দেওয়া দরকার, কারণ আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যে নিয়ম আছে যে আমি তোমারে এইখানে থাকার লাগে কইছি, তারা যুদ্ধক্ষেত্রের মধ্যে দুইজনে লড়ে, তুমি যে সময় যুদ্ধ স্টার্ট হইব, যদি ইনকেস যদি তারার দলটা হারা শুরু হয় তো তুমি ব্যাগ দিবা এই জায়গা তোনে। হে কিতা করছে অননা গিয়া এই কোনো একটা জায়গা দিয়ে দাঁড়াই দিছে, আর এই লুকাইয়া দিয়া তারার আক্রমণ করে কিতা করছে বন্দি করে ফেলাই দিছে। এটা একটা ঝামেলা কথা করে দিছে ইশাকা। তাই শুধু তাই যুবরাজ উপস্থিত থাকতে সে কিনা নিজের ইচ্ছা মতো সন্ধিপত্র রচনা করেছে। মানে এইখানে যুবরাজ আছে, বড় ভাই আছে, বড় ভাই থাকা সত্ত্বে হে কিতা করতে পারতো না, কিতা করতে পারতো না, হোসেন সন্ধিপত্র কিতা করতে পারতো না, বানাইতে পারতো না, কিন্তু হে কিতা করছে নিজের ইচ্ছা মতো বানাইছে। তো যাও ইন্দ্রকুমার এর শাস্তি না দিলে অন্যায় হবে। ইশাখা তোমার দাদাকে এই সহজ কথাটি বুঝিয়ে দাও দেখি, তোমার দাদার এই কথাটা বুঝাও, কারণ হে তো বুঝেন না, হে হয়তো উল্টা পাল্টা নিব। রাজধরের প্রবেশ, এখানে আবার কে আইছে, ওখান দেখো ইশাখার পরে কিন্তু রাজধর আইছে, ওখানে হইলো রাজধর আইলো। সবচেয়ে বান্দর কে আছে,
রাজধরের প্রবেশ। প্রথম আমরা দেখলাম রণক্ষেত্রের মধ্যে প্রথমে দুইজন আসলো, দুজন পরে দূত আইলো, দূতের পরে ইশাকা, ইশাকার পরে রাজধর, একের পরে এক একজন আইতে আইসন। এরপর দেখো রাজধরের প্রবেশ। ইন্দ্রকুমার, ইন্দ্রকুমার হত রাজধর তুমি কাপুরুষতার প্রকাশ করেছো, কাপুরুষ ভীরুর মতো কাজ করছো। রাজধর তোমার মতো যুদ্ধে ভঙ্গ দিয়ে পুরস্কার পুরস্কার প্রকাশ করতে আমি এত দূরে আসিনি। আমি যুদ্ধ জয় করতে এসেছিলাম। আমি এখানে পুরুষের মতো হওয়ার লাগে আমি আইসি না, এখানে আমি যুদ্ধ লাগে আইসি, যার কারণে আমি যুদ্ধ লড়াতে আইসি, যুদ্ধ লড়মু, শেষ কথা। রাজধর তোমার মতো যুদ্ধে ভঙ্গ দিয়ে পুরস্কার প্রকাশ করতে আমি এত দূরে আসিনি। আমি যুদ্ধ জয় করতে এসেছিল। ইন্দ্রকুমার তুমি যুদ্ধ করেছো এবং জয় করেছো। জয়লক্ষ্মীর মুখে যে লজ্জায় লাল করে তুলেছ রাজধর, তা হতে পারে সেটা প্রণয় লজ্জা, এটা প্রণয় লজ্জা হইব, কিন্তু তিনি যে আমাকে বরণ করেছেন তার সাক্ষী, আমার তাই যে বরণ করছেন এটার সাক্ষী এটা। ইন্দ্রকুমার এ মুকুট কার? রাজধর এ মুকুট আমার, এ আমার জয়ের পুরস্কার। এ মুকুট লিয়ে আইছে, কার অন্তরে নিয়ে আইছে? আর কার রাজার অন্তরে মুকুট নিয়ে আইছে, কই যে আমার মুকুট। ইন্দ্রকুমার যুদ্ধ থেকে পালিয়েছ তুমি, তুমি যুদ্ধ থেকে পালিয়েছ, তুমি যুদ্ধ থেকে পালিয়েছ, তুমি তুমি পুরস্কার পাবে কিসের? এ মুকুট যুবরাজ পাবেন। এই মুকুটটা কে পাইব? যুবরাজ পাবেন। রাজধর আমি জিতে এনেছি আমি পড়বো, বাচ্চা মেয়ে, আমি জিতে আনছি আমি পড়বো, আমি জিতে আনছি তো আমি পড়বো না নি? যুবরাজ রাজধর ঠিকই কথা বলছেন, ওর জয়ের ধন তো উনি পড়বেন, তাই জিতে আনছেন তো তাইনে জয়ের ধন তাইনি পড়বা। ইশাকা, ইশাকায় ঘর সেনাপতি আদেশ লঙ্ঘন করে উনি অন্ধকারে শৃগাল বৃত্তি অবলম্বন করলেন। আমার কথা মানে এখানে ইশাকা ঘর যে আমার কথা অমান্য করিয়া শৃগাল বৃত্তি, শৃগাল মানে চুরের মতো থাকে এরকম, আর উনি পরবেন মুকুট। ভাঙ্গা হাড়ি কানা পরে যদি দেশে যান তবেই ওকে সাজবে, মানে তাই ভাঙ্গা কলসের হাড়ি যদি মাথার মধ্যে মুকুটের বদলা ফড়াই দেও তিটাই ভালো আছে, তাই নিতাই ওইটাই ফড়ে দিত। রাজদর আমি যদি না থাকতাম ভাঙ্গা হাড়ির কানা তোমাদের পড়তে হতো, আমি যদি না থাকতাম তাই যুদ্ধ হারলাই না, আর ভাঙ্গা হাড়ি তোমরাই পড়তে হইল না। এতক্ষণ কোথায় এতক্ষণ থাকতে কোথায়, এতক্ষণ তোমরা থাকতে কোথায়? এরপর দেখো ইন্দ্রকুমার এখন এখন দেখো ইন্দ্রকুমার এখন যেখানেই থাকি তোমার মতো পালিয়ে থাকতাম না, মানে যেখানেই থাকি না কেন যুদ্ধ তো না, তোমার মতো আমি পালিয়ে থাকলাম না। যুবরাজ ইন্দ্রকুমার তুমি অন্যায় বলছো ভাই, সত্যি বলতে কি রাজধর না থাকলে আজ আমাদের বিপদ হতো? ইন্দ্রকুমার কিছু বিপদ হতো না, রাজধরের সৈন্য লুকিয়ে রেখেই আমাদের বিপদে ফেলবার চেষ্টা করেছে। রাজধর না থাকলে মুকুট আমি যুদ্ধ করে আনতুম, রাজধরে চুরি করে এনেছে, রাজধর তো চুরি করে আনছে, আমি এটা যুদ্ধ করে আনতাম। দাদা এ মুকুট এনে আমি তোমাকে পড়তাম, নিজে পড়তুম না, আমি যুদ্ধ করে জিতিয়া আনিয়া তোমারে পড়াইলাম না, আমি নিজে পড়লাম না নে। যুবরাজ রাজধরের প্রতি ভাই তুমিও আজ জিতেছ, তুমি না থাকলে অল্প সৈন্য নিয়ে আমাদের কি বিপদ হতো বলা যায় না, তুমি যদি না থাকতে আজকে আমাদের বড় বিপদ হইল না, এটা খোয়া যায় না। এ মুকুট আমি তোমাকে পরিয়ে দিচ্ছি, যাও এই মুকুট। বড় ভাই এখানে বড় স্নেহশীল, সবের কথা বুঝে এখন যে পড়াই দিলাম। ইন্দ্রকুমার রুগ্ধ কণ্ঠে মানে রাগ করিয়া রাজধরের গোত্র ধর্ম লঙ্ঘন করেছে বলে তোমার কাছে থেকে আজ পুরস্কার পেলে, আর আমি যে প্রাণকে তুচ্ছ করে বিপদের মুখে দাঁড়িয়ে যুদ্ধ করলুম, তোমার মুখে থেকে একটা প্রশংসা কথা শুনতে পেলুম না। এমন কথা তোমার মুখে থেকে আজ শুনে যে হলো যে রাজধর না থাকলে কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতো না। কেন দাদা, আমি কি প্রত্যক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চোখের সামনে দাঁড়িয়ে লড়াই করি না? আমি কি রণক্ষেত্রে ছেড়ে পালিয়েছিলাম? আমি কি শত্রু সৈন্যের বেষ্টন ছিন্ন করে তোমার সাহায্য করতে আসিনি?
কি দেখে তুমি বললে তোমার স্নেহের রাজদর ছাড়া কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতো না? মানে এই জায়গাতে ইমোশনালি লেগে গেছে, কারণ যে তুমি এমন কথা কেন হইলে যে আমি যদি না, হে যদি না থাকতো আজকে এই বিপদ হইল না। যুবরাজ ভাই, আমি নিজের বিপদের কথা বলিনি, বলছি নে। ইন্দ্রকুমার থাক দাদা থাক, আর কিছুই বলতে হবে না। রাজদরের মতো একটা অসাধারণ বীরকে যখন তুমি সহায় পেয়েছো, তখন আমার আর প্রয়োজন নেই, আমি চললাম, আমার দরকার নেই, আমি চললাম। যুবরাজ ভাই আমার, আবার তুমি আত্মবিস্মৃত হচ্ছ, মানে তুমি আবার একটু মানে রাগ করায় তোমার আত্মবিস্মিত হচ্ছ। ইন্দ্রকুমার, যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার পক্ষে থাকা অপমান। হ্যাঁ, প্রস্থান। এই কইয়া এইখান থেকে কে প্রস্থান করলো? ইন্দ্রকুমার কি করলো? প্রস্থান করে দিল। মানে এইখান থেকে ইন্দ্রকুমারের প্রস্থান, এক্সিট করে দিয়েছে। ঠিক আছে, এখন তো এক্সিট করলো, মানে বাইরে গেল। ইশাকা, যুবরাজ এ মুকুট তোমার কাউকে দেবার অধিকার নেই। আমি সেনাপতি, আমি যাকে দেব এ তাই এ তারই হবে। এই যে ইয়েটা আছে, আমি যারে দেবো এই পড়বো। রাজদরে মাথা থেকে মুকুট লইয়া যুবরাজে পরাইয়া দিতে উদ্যত হলে ইশাখা সরিয়া গিয়া, এ মুকুট আমি নিতে পারি না। এখানে মানে যুবরাজ সরে গেছে, আমি নিতে পারতাম না। ইশাখা, তবে থাক, এ মুকুট কেউ পড়বে না, এক কর্ণফুলির জলে চাপ। এখানে কর্ণফুলির নদী আছে, যাও চলে। মুকুট নিক্ষেপ। রাজদর, যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছেন, উনি শাস্তির যোগ্য। তাই তো যুদ্ধের নিয়ম ভাঙছে, কারণ সন্ধ্যার পরে যুদ্ধ হয় না, যুদ্ধ নিয়ম ভাঙছে, এটাই তার শাস্তি হইব। রাজদর, দাদা তুমি সাক্ষী রইলে এ আমি ভুলবো না। তুমি দাদা তুমি সাক্ষী আছো, আমি এ কথাটা বলতাম না যে আমার মুকুট মাথা তনে লইয়া ফেলাই দিয়েছেন তারা। আমি যুদ্ধ জিতে আইছি, এরপরে আমার মুকুট নাই, আমি তো ঝামেলা করলাম আর আমারই মুকুট নাই। যুবরাজ, এইটাই কি সকলের চেয়ে মনে রাখার কথা? মুকুটটাও যদি জ্বলে গিয়ে থাকে, তবে ওর সমস্ত লাঞ্ছনাও যাক, সব যাক, একদম যা হইছে এখানে ঘটনা সব একবারে যাও। তোমারও যা ভুলবার ভুলে, আমাদেরও যা ভুলবার ভুলে যাই। মানে তুমিও ভুলে যাও, আমরাও ভুলে যাই। দেখি ইন্দ্রকুমার সত্যি রাগ করে আমাদের ছেড়ে চলে গেল নাকি, দেখি। এরপরে হইলো এখানে এখন হইলো তোমরা পঞ্চম দৃশ্য। কোনটা? পঞ্চম দৃশ্যটা দেখো, শিবির। এটা হচ্ছে পঞ্চম দৃশ্যের মধ্যে শিবির। শিবিরের মধ্যে রাজদর আর ধুরন্ধর। রাজদর আর এইখানে দুইটা বান্দর আছে, একটা রাজদর আর শিবিরের মধ্যে দুই বান্দরের গল্প শুনিও। রাজদর, ধুরন্ধর, আমার মুকুট যেখানে গিয়েছে আমাদের যুদ্ধকেও সেখানে কর্ণফুলী জলের জলাঞ্জলি দেব। যা, আমার মুকুট যে জায়গা গেছে যুদ্ধ ওই জায়গায় জীব। ধুরন্ধর, আবার হারবে নাকি? আবার হারবে নাকি? রাজদর, হ্যাঁ এবার হেরে জিতবো। একটা হিন্দি ডায়লগ আছে না নি, হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। এইখানে ওরকম কথা, যে হারার পরে যদি কেউ জিতে তাহলে এটা বাজিগার টাইপের, মানে হে বাজি মারতে চার অ্যাকচুয়ালি। রাজদর, হ্যাঁ এবার হেরে জিতবো। ইন্দ্রকুমারের অহংকারকে ধুলোয় না লুটিয়ে দিয়ে আমি ফিরবো না। আমার হাতে জিতকে তিনি গ্রহণ করবেন না, আমার হাতের জিতরে তিনি গ্রহণ করতো না। দেখি এবার নিজে তিনি কেমন জিততে পারেন, দেখমু। ধুরন্ধর, অত বেশি চিন্তিত হো না, দৈবত জিতে যেতে পারে, মানে হইও দিতে পারে, হঠাৎ কোনো কারণবশত জিতেও দিতে পারে। সত্যি কথায় রাগ করলে চলবে না, যুদ্ধ বিদ্যাটা ইন্দ্রকুমার একটু শিখেছে। যাও, এটা মানে ধুরন্ধরের এদিকে যাও, ইন্দ্রকুমার কিন্তু অল্প স্বল্প কিতা করছে, যুদ্ধবিদ্যা তার জানা আছে। রাজদর, আচ্ছা সেসব তর্ক পরে হবে, এখন তোমাকে একটি কাজ করতে হবে, একটা কাজ করতে লাগবে। আরকান রাজ সৈন্য নিয়ে কাল প্রাতেই যাত্রা করবেন, কালকে সকাল দিকে যাত্রা করবা। কথা আছে যতদিন না তিনি চট্টগ্রামের সীমানা পেরিয়ে যাবেন, ততদিন তার সেনাপতিরা আমাদের শিবিরে বন্দি থাকবে। যতদিন পর্যন্ত তাইনের চট্টগ্রামের সাইডে গেছই না, সীমানা পাইছে না, কতদিন পর্যন্ত কই থাকবা, তাইনের সৈনিকরা আমরাও বন্ধু থাকবো।
তিনি শিবির তুলবার পূর্বেই আজ রাত্রে গোপন তার কাছে তুমি একটি চিঠিখানি নিয়ে যাবে। রাজ ধরে ধুরন্ধর রেকর্ড যে তুমি একটা চিঠি নিয়ে যাবে। কোন জায়গাতে নিয়ে যাবে? তারা আরকান রাজার শিবিরে। ধুরন্ধর চিঠিতে কি আছে সেটা তো আমার জানা ভালো, কারণ আমি নিয়ে যাবো, আমার জানা ভালো। কেননা যদি দুই একটা কথা বলবার দরকার হয় তাহলে বলে কাজটা চুকিয়ে আসতে পারবো, মানে কাজটা শেষ করলি। মানে রাজধর, আমি লিখেছি, আমি অপমানিত হয়েছি, এর জন্য আমার ভাইদের কাছ থেকে আমি অবসর নিলাম। আমার 5,000 সৈন্য নিয়ে আমি গৃহে ফেরবার চলে দূরে চলে যাব। আমি আমি কিটা করবো? যুদ্ধ করে চলে তার আমি কিটা করবো? বাড়ির জিমু গিয়া, বুঝছো তো? মানে আমি দূরে একটু সরে যাবো। সই চাই তার যন্ত্রণা মারছে। শোনো, এরপর দেখো দূরে চলে যাব। ইন্দ্রকুমারও দাদার উপর অভিমান করে চলে গেছে। এখানে ইন্দ্রকুমারও দাদার উপর অভিমান করে কিটা করছে? চলে গেছে। জেনে ফেরবার জন্য প্রস্তুত হচ্ছে। মানে এই অবকাশে যদি আরকান রাজ সহসা আক্রমণ করেন তা হতে ত্রিপুরার সৈন্যদের নিশ্চিত আসবে। এই মিডিলে তুমি যদি আমরা দাদা গেছুন গিয়া, আর এই মিডিলে যদি তুমি করে দিছো, অ্যাটাক করে দিছো, তাহলে কি তাইব মোটামুটি যুদ্ধটার মধ্যে কি তাইব তারা হারি যাব। ধুরন্ধর, হার তো হবে, তারপরে তুমি শুদ্ধ শেষে হায় 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 করে মরবে না তো? শেষ পর্যন্ত তুমি হায় হায় করে মরতে না তো? আগুন যদি লাগাতে হয় তো নিজের ঘরের চালটা সামলে লাগাতে হবে। ধুরন্ধর, রাজধর, আমাকে সাবধান করে দেবার জন্য আর কারো বুদ্ধির প্রয়োজন হবে না, আমার আর বুদ্ধির প্রয়োজন হবে না। তুমি প্রস্তুত হও গো, দেখো কেউ যেন জানতে না পারে। আমার সৈন্যরা যদি কোনো মতে সন্দেহ করে তাহলে সমস্ত পণ্ড হবে। মানে তুমি চুপচাপ যাবে, আমার যাতে সৈনিকরা না জানে। ধুরন্ধর, দেখো রাজধর, আমাকে সাবধান করে দেবার জন্য আর কারো বুদ্ধি প্রয়োজন হবে না, তুমি নিশ্চিত থাকো। এরপরে দেখো 6 নম্বর এইখানে এইটা এখন ষষ্ঠ দৃশ্য। মানে এখন কোনটা আমরা পড়বো? ষষ্ঠ দৃশ্য, ঠিক আছে। এইখানে দেখো ষষ্ঠ দৃশ্যের মধ্যে রণক্ষেত্র আছে, এইখানে আছে যুবরাজ, এরপরে আছে ইশাখা। কখন দেখো ইশাখা, যুবরাজ আল্লাহকে স্মরণ করো, আজ বড় শক্ত সময় এসেছে। আজকে বড় শক্ত সময় এসেছে। যুবরাজ, শক্তটা কিসের খা সাহেব? ভগবানের যখন ইচ্ছে হয় তখন মরাও শক্ত নয়। ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে মরাও কিতা না শক্ত নয়, বাঁচাও শক্ত নয়, সবাই সহজ, সবকিছু কিতা আছে সহজ। ইশাখা, মহারাজ আমার হাতে তোমাদের দিয়ে নিশ্চিত ছিলেন, সেজন্যই মনে আক্ষেপ আসছে, নাইলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু তো বিবাহ সজ্জা নিদ্রা। যুবরাজ তুমি পালাবার চেষ্টা করো, যুদ্ধের ভার আমার উপর রইল। মহারাজে তো তোমরা 3 রাজকুমারে আমার হাতে দিছো, এই 3 জনের যুদ্ধক্ষেত্রের মধ্যে আমি দেখাশোনা করার আসলো, কিন্তু কি করতে এখন তো আর কোনো উপায় নাই। আর যদি যুদ্ধক্ষেত্রে যদি আমরা মারাও যাই তাহলে এটা কি তাইলো বিবাহ সজ্জা নিদ্রা। যুবরাজ তুমি পালাবার চেষ্টা করো, যুদ্ধের ভার আমার উপর রইল। মানে দেখ এইখানে ঈশা খায় কিন্তু যে যুবরাজ তুমি যাও গিয়া, যুদ্ধের ভার আমার উপরে। যুবরাজ তুমি আমাদের অস্ত্রগুরু,
তোমার মুখে এ উপদেশ সাজে না, তাছাড়া পথেই বা কোথায়, তাছাড়া পথ কোন দিকে? আজ মরবার যেমন চমৎকার সুযোগ হয়েছে, পালাবার তেমন। আজকে মরার যেরকম আমরা সুযোগ পাইছি, তেমন এইখান থেকে কিতা পাইলাম না, পালাবার সুযোগ পাইলাম না। ইশাকা, কিন্তু বাবা মনের মধ্যে একটা আগুন জ্বলছে। ইন্দ্রকুমার যে অভিমান করে দূরে চলে গেল, তার এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আমি হয়তো বেঁচে থাকবো না। মানে আমি তো আর মনে হয় না যে যুদ্ধ যেরকম লাগছে, ইন্দ্রকুমার যেরকম রাগ করে গেছে, তার শাস্তি দেওয়ার লাগি তো আমি থাকতাম না। যুবরাজ, যদি বেঁচে না থাকো সেনাপতি, তাহলে শাস্তি আর ঢের বেশি পাবে। যদি বাঁচিয়ে না থাকে তাহলে বেশি শাস্তি আছে, বেশি শাস্তি আছে। সে কথা সে যে তোমাকে পিতার মতো জানে, হে কিন্তু তোমার নিজের বাবার মতো জানে। ইসাকা, আল্লাহ সে কথা সত্য বাবা, আজ বুঝছি আমার সময় হবে না, কিন্তু যদি তোমার সুযোগ হয় তবে তাকে বলো। যদি ইসাকা বেঁচে থাকতো তবে তাকে শাস্তি দিত, কিন্তু মরার আগে তাকে ক্ষমা করে মরেছে। কিন্তু মরি যদি যাই তাহলে আমি তার ক্ষমা করে মরমু। বাস আর সময় নেই, চললুম বাবা, এসো একবার আলিঙ্গন করে নি। মানে তারা একবার গলাগলি হতো। আল্লাহর হাতে দিয়ে গেলুম, তিনি তোমাকে রক্ষা করেন। আমি ভগবানের হাতে, আল্লাহর হাতে তোমারে দিয়া দিলাম, যাতে তোমারে ভগবানে দেখতাম। যুবরাজ, খা সাহেব, কতদিন কত অপরাধ করেছি, আজ সমস্ত মার্জনা করে যাও। আজ কতদিন কত রকম অপরাধ করছে, আজকে সব মার্জনা করে যাও, আমার ক্ষমা করে যাও। ইসাকা, বাবা জন্মকাল থেকে তোমাকে দেখছি, কোনোদিন কোনো অপরাধ তুমি জমতে দাওনি, হাতে নাতে সমস্তই নিকাশ করে দিয়েছ। আজ মার্জনা করব এমন তো কিছুই রাখিনি। তোমার নির্মল প্রাণ আজ আল্লাহ যদি নেন, তবে তার স্বর্গোদ্যানে কোনো ফুলের কাছেই সে ম্লান হবে না। মানে বুঝছো তো, আর যদি নেই তাহলে হয়তো এইখানে আল্লাহর কাছেই তুমি যাবে, তোমার কাছে কোনো আর আমার কাছে তুমি আর কোনো ক্ষমা চাইবে না। এখন আমরা যদি স্টার্ট হয় তৃতীয় তৃতীয় তৃতীয়র মধ্যে আছে প্রথম দৃশ্য, তৃতীয় দুইটা দৃশ্য আছে, আর নাই। নেক্সট এর দিন এটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এটা বুঝছো তো কয়টা ওখানে হইছে আমরা? প্রথম আর 2 নম্বর, প্রথম অঙ্ক আর 2 নম্বর অঙ্ক হইছে। এরপরে ওখানে আমরা তৃতীয় অঙ্কের মধ্যে দুইটা কয়টা দৃশ্য আছে? দুইটা দৃশ্য, বুঝছো? ঠিক আছে, থাক।